তিলোত্তমার বাবা। মার তিলোত্তমার বাবাকে আমরাই সবার আগে পেয়েছি এবং তার মুখ থেকেই আরো একবার তার এই মুহূর্তের বক্তব্যগুলো শুনে নেওয়ার চেষ্টা করব। একই সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকরা দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এরাও আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল। দিদি, আপনাকে তো আমরা লাগাতার দেখেছিলাম ধর্নায়, আন্দোলনে 14 তারিখের পর থেকে লাগাতার, এবং উই ওয়ান্ট জাস্টিসের যদি খুব সামনের সারিতে যারা ছিলেন তাদের মধ্যে আপনি অন্যতম। ফাঁসির দাবি করেছিলেন আপনারা। আজকে যে সাজা ঘোষণা হলো তারপর কি বলবেন? না, আমি খুবই আশাহত হয়েছি। যখন দোষী সাব্যস্ত হলো তখনও খুব অবিশ্বাস্য লাগছিল যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মানে আরজি করের মতো ব্যস্ততম একটি সরকারি হাসপাতালে, এবং যেখানে হাজার হাজার মানুষজন সারাক্ষণ চিকিৎসার জন্য ইমার্জেন্সিতে আসে, চারিদিকে বসে থাকে, রাস্তায়ও লোককে দেখা যায় বসে থাকতে, সেখানে সে মানে এরকম একটা বিরল থেকে বিরলতম ঘটনা ঘটলো, মানে একটা এত বড় খুন এবং ধর্ষণ হলো, এবং সেটা একটি মাত্র ছেলে করলো যে খুব একটা স্বাস্থ্যবান নয়, এবং একজন তরুণী চিকিৎসক যে রুগ্নও নয়, সে তার ধস্তাধস্তি হলো না, মারামারি হলো না, চিৎকার হলো না, কেউ শুনতে পেল না এত লোকের মধ্যে। এগুলো প্রশ্ন থেকেই যায়, এগুলো কি করে সম্ভব? যারা যে কোনো হাসপাতালে প্রত্যেকেরই আছে যে এক্সপিরিয়েন্স আছে যাওয়ার, রাত্রিবেলা হাসপাতাল কিন্তু শান্ত থাকে না, সারাক্ষণ দৌড়াদৌড়ি চলে প্রত্যেকটা। সুতরাং এটা কি করে ঘটলো, এবং এতগুলো আনসার ডিএনএ যে পাওয়া গিয়েছিল সেগুলো কোথায় গেল, সেটা কাদের? অনেকেই বলছেন যে এই যে অসঙ্গতির জায়গাগুলো এবং অনেকগুলো প্রশ্ন যেগুলো রয়েছে, অনেকেই বলছেন যে যদি ফাঁসির সাজা হতো তাহলে হয়তো সেগুলো সামনে আসতো না, কিন্তু এক্ষেত্রে যাবজ্জীবন দেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ খোলা থাকলো। সত্যি আপনি এটা মনে করেন? না 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 না, এটা মানে ফাঁসির সাজা দেওয়া না হলে মানে পথ খোলা থাকলো মানে কি? মানে আবার ওকে প্রশ্ন করা হবে, আবার মানে যথেষ্ট সময় তো নেওয়া হয়েছে। সত্যি আড়াল যদি না হয় তাহলে তো যথেষ্ট সময় রয়েছিল, তারপরেও এই একটি মাত্র লোককে সাজা দেওয়া হলো। সুতরাং আমার মনে হয়, আমার উল্টোটা মনে হয়, আমার মনে হয় যে বিরল থেকে বিরলতম ক্রাইম যেটা ঘটেছে সেটার যদি এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক যে ডেথ পেনাল্টি যদি দেওয়া হতো, তাহলে অন্তত এই ক্রিমিনাল মাইন্ডেড জঘন্য মানুষজনদের কাছে, এই অন্ধকার জগতের কাছে একটা না, চ্যাপ্টার কি করে ক্লোজ হবে? চ্যাপ্টার তো এখনো ক্লোজ হয়নি। সঞ্জয়কে যাবজ্জীবন দিলেও চ্যাপ্টার ক্লোজ হচ্ছে না, সঞ্জয়কে ডেথ পেনাল্টি দিলেও চ্যাপ্টার ক্লোজ হচ্ছে না। চ্যাপ্টার কি ক্লোজ হচ্ছে? পাওয়া কি যাচ্ছে যে বাকি যে উত্তরগুলো সেগুলো কি খোঁজা হবে না? তাহলে কি অন্য হায়ার কোর্টে যাওয়া হবে না? চ্যাপ্টার ইজ নেভার ক্লোজড টিল দ্য কেস গোজ টু সুপ্রিম কোর্ট। বুঝতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজ সকালবেলায় যখন জেলা সফর শুরু করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাঁসির কথা, সর্বোচ্চ সাজার কথা বলেছিলেন। তারপর সাজা ঘোষণা, তারপর তিনিও যে অসন্তুষ্ট এ কথাটা কিন্তু জানাতে বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রইল। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।
সুকান্ত মজুমদারের কি বক্তব্য এবার শোনাই আপনাদের ব্যাক টু ব্যাক। রাজ্য পুলিশের ব্যর্থতার জন্যই তো যারা প্রকৃত অপরাধী সেই প্রকৃত অপরাধীরা শাস্তি পেল না। সমস্ত তথ্য প্রমাণ তো লোপাট করেছে। কে লোপাট করেছে? লোপাট করেছে পুলিশ। সিবিআই কাউকে একজনকে অ্যারেস্ট করে নিল, বললো এ খুন করেছে, কিন্তু আদালতে গিয়ে যদি তথ্য প্রমাণ দিতে না পারে কোনো লাভ হবে কি? সে তো ছাড়া পেয়ে যাবে। তথ্য প্রমাণ সমস্ত লোপাট করার কাজ তৃণমূল কংগ্রেসের পুলিশ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ করেছে। আজ একটা বড় দিন, আর এই সাজা ঘোষণার তারপর আমরা বিভিন্ন লোকের সাথে কথা বলছিলাম, যেরকম বলছিলাম যে অনিকেত মাহাতো আন্দোলনকারী চিকিৎসক, ডক্টর রাজীব পান্ডে তিনিও আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে। আমি প্রথমেই অনিকেত আপনার কাছেই চলে যাই। অনিকেত, আজকে যে বিষয়গুলো আমরা দেখছিলাম তার মধ্যে একটা বিষয় দেখলাম বিরলতম ঘটনা নয়, তাই ফাঁসি নয়। আমার প্রশ্ন হচ্ছে যে আরজি করের মতো একটা ঘটনা, আরজি কর এমন একটা হাসপাতাল যেখানে প্রচুর মানুষজন রয়েছেন, অন ডিউটি একজন চিকিৎসকের সাথে এই ধরনের ঘটনা ঘটে গেল, সেটাও বিরলতম নয়? মানে রোজ ঘটতেই পারে এরকম ধরনের ঘটনা। আপনি কিভাবে দেখছেন? যে জায়গাটা অবাক করেছে সেটা এটাই যে সিবিআইয়ের যে 9 আগস্টের ঘটনা করে সিবিআইয়ের যে প্রাইমারি চার্জশিট এবং যে এভিডেন্স, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স ছিল, মাননীয় বিচারক বিচার করেছেন, সেই অনুযায়ী তিনি রায় দিয়েছেন। সেই রায়কে আমরা ওয়েলকাম করছি। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা যে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে একটা অন ডিউটি রুমে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর মার্ডার এবং রেপের মতন ঘটনা ঘটলো, আর সেই ঘটনা যদি বিরলতম না হয় তাহলে হচ্ছে ইতিহাস খুঁজে দেখতে হবে যে এই ধরনের ঘটনা এর আগে কোথাও ঘটেছে। তাহলে আমরা এই ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে আর যেতে চাই না, কিন্তু আমার মনে হয় এই ধরনের দৃষ্টান্ত এর আগে কোথাও ছিল বলে আমার অন্তত জানা নেই। তাহলে সেই জায়গা থেকে আমার যেটা মনে হয় যে মাননীয় বিচারক যা মনে করেছেন সেই অনুযায়ী তিনি রায় দিয়েছেন। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে সঞ্জয় ছাড়া আর কারা, আর কেন বাকি অভিযুক্তদের নাম এখনো প্রকাশ্যে বা সামনে আসছে না? কেন আমরা জানতে পারছি না এই ঘটনার সাথে আর কারা জড়িত? কেন আমরা শুরুর দিন থেকে যে কথা বলেছি একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা, শুধু আমরা কেন বলছি, সিএসএফএল এর যে সাম্প্রতিক রিপোর্ট সেই রিপোর্টেও এই জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আছে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা, মাল্টিপল ডিএনএর প্রেজেন্স থাকছে। তাহলে এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব শুধু আমরা তো বলছি তা নয়, সিবিআইয়ের প্রাইমারি চার্জশিটে পরিষ্কারভাবে কথা উল্লেখ আছে। তাহলে সেখান থেকে কারা করলো, কাদের উদ্দেশ্যে ইনভেস্টিগেশন হাসাব করা ছিল? আজকে যদি বলা হয় সঞ্জয় রায়ের জন্য ইনভেস্টিগেশন হাসাব করা হয়েছে তাহলে এই কথা হাস্যকর। তাহলে সেই জায়গা থেকে বলতে চাই কাকে বাঁচানোর জন্য, কেন এভিডেন্স টেম্পার হলো, কেন ইনভেস্টিগেশন হাসাব হলো? সাপ্লিমেন্টারি চার্জশিট আপনারা কবে দেবেন? 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল পরিষ্কারভাবে বলছেন যে তিনি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন, কিন্তু সেই চার্জশিট এখনো কোথায়? তাহলে রেপ এবং মার্ডারের মতন ঘটনায় তারা এখনো জামিনে মুক্ত কেন? তাহলে একটা মেডিকেল কলেজের অভ্যন্তরে একটা কর্তব্যরত চিকিৎসকের উপর যদি এই ধরনের ঘটনা ঘটে, এইটা যদি বিরলতম ঘটনা না হয় তাহলে বিরলতম নজির কি? সেই নজিরের দিকেও প্রশ্ন থাকছে। দেবাশিসের কাছে আসি। দেবাশিস, সত্যি তো অন ডিউটি একজন ডাক্তার, আরজি করের মতো একটা সরকারি হাসপাতাল, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে, এবং এই যে গত 5 মাস ধরে এত কিছু ইনভেস্টিগেশন হয়ে গেল, কতগুলো অসঙ্গতি তো আমরাই অনেকগুলো সামনে এনেছি, তারপরেও যথেষ্ট তথ্য প্রমাণ দেওয়া গেল না, যার ফলে ফাঁসি হলো না। কি আশ্চর্য না? দেখুন, মানে একটা প্রথমে যেটা বলবো যে খুব একটা লজ্জার বিষয় যে ধর্ষণের মতো একটা ঘটনা, যেটা আমরা চাই যে এমন একটা সমাজ যেখানে একটাও ধর্ষণের মতো ঘটনা না ঘটুক, সেখানে আমাদের আলোচনাটা চলছে এটা কি বিরলের মধ্যে বিরলতম, নাকি এই আলোচনাটা করতে হচ্ছে, এটা আমাদের মানে একটা লজ্জার বিষয়। দ্বিতীয় কথা, আজকে যে এই ঘটনা ঘটলো, একটা মানে আরজি কর কলকাতার প্রাণকেন্দ্রে একটা মানে হাসপাতাল, সেখানে একজন কর্মরতা ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে খুন এবং ধর্ষিতা হতে হলো, এবং তারপর প্রত্যেকটা ঘটনা সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হলো, এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্র যদি আপনি দেখবেন, আজকে সিবিআই এই যে আপনি জিজ্ঞাসা করছেন যে এটা বিরলতম ঘটনা বা আজকে যে রায়টা নিয়ে, তাহলে সিবিআই কি সুপ্রিম কোর্টে তো তারা বলেছিল যে এটা মানে ভয়ানক একটা ঘটনা, তাহলে সে আজকে যে জাজমেন্ট দেওয়া হলো সেখানে সে প্রমাণ করতে পারলো না কেন যে এটা বিরলের মধ্যে বিরলতম? আজকে সিবিআই কিন্তু ফাঁসির পক্ষেই সওয়াল করেছিল, নিশ্চয়ই আইনজীবী একদম সিবিআই আজকে ফাঁসির পক্ষে সওয়াল করছে, কিন্তু সিবিআই এর নিজস্ব যে তদন্ত পদ্ধতি তাতে তাহলে এত কেন থাক? আজকে কোনো একটা জাজমেন্ট তখনই দেওয়া হয় তখন তদন্ত যেটা হয়ে গিয়েছে তার উপর ভিত্তি করে, সেই তদন্তে এত যদি ফাঁক থাকবে তাহলে সেটা কি প্রভাবিত করলো জাজকে? আমাদের মনে তো এই প্রশ্ন যাচ্ছে যে সে 90 দিন একটা কলেজের প্রিন্সিপাল এবং একজন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে খুন ধর্ষণের ঘটনার তথ্য প্রমাণ লোপাট, এটা ভয়ানক একটা জিনিস, সেই কারণে তারা গ্রেপ্তার করে রাখলো, তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারলো না। তাহলে সিবিআই যেভাবে কেস সাজিয়েছে তার জন্যই কি বিচার দিতে পারলো না কেন? আমি আসবো, এই আলোচনাতেও আসবো। তবে যে কথাটা আপনাদেরকে বলছিলাম না, যে আজ এই সাজা ঘোষণার পর সকলে যেদিকে তাকিয়েছিল, তারপর
তিলোত্তমার বাবা মা তারা কিন্তু ভেঙে পড়েছেন খুব স্বাভাবিকভাবে, এবং তিলোত্তমার বাবা এরকম একটা সময়েও TV9 বাংলার দপ্তরে এসেছেন আমাদের সঙ্গে কথা বলতে। তিলোত্তমার বাবার কাছে আমি সরাসরি চলে যাব। মঞ্জিরা, কথা বলছিলাম আপনার সঙ্গে। আচ্ছা, কি মনে হয় ফাঁসি হলো না এবং বিচারক বললেন এটা বিরলতম ঘটনা নয়, আপনার কি মনে হয়? একটাই কথা বলবো, সিবিআই যে কাজটা করেছে 5 মাস ধরে ক্যালকাটা পুলিশের কাছ থেকে নিয়ে, সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে এটা বিরলতম ঘটনা নয়। সে জজ যখন কোনো রায় দিচ্ছেন তখন যে তথ্য প্রমাণ তার সামনে তুলে ধরা হচ্ছে তার উপরে বেস করে জজ সাহেব কোনো রায় দেন, এবং যে বিচারক তার উপর আমাদের পূর্ণ আস্থা ছিল এবং তিনি আমাদের আস্থার মর্যাদা রেখেছেন। এবং আমরা কতগুলো আর্গুমেন্ট, প্রশ্ন 22টা রেখেছিলাম ওনার সামনে, তারও একটা প্রতিফলন আজকের যে রায় দিয়েছে তার রায়ের কপি আমরা পেলে নিশ্চয়ই পাবো। এবং পরবর্তীকালে আমরা যে বিচার ব্যবস্থাকে, এই তদন্ত প্রক্রিয়াকে আগে বাড়াতে চাইছি, সেটার একটা সুযোগ তিনি করে দিয়েছেন। মানে ফাঁসি হলো না যে, সেক্ষেত্রে মানে আমি যদি বলি এরম ভাবে যে তদন্ত, বিচার, শাস্তি, খুশি হতে পারলেন কি আপনারা? ফাঁসির জন্য যে সমস্ত তথ্য প্রমাণ প্রয়োজন ছিল সিবিআই সেগুলো পেশ করতে পারেনি, সেজন্যই তার ফাঁসি হয়নি। আচ্ছা, এরপর কিভাবে এগোবেন বলে আপনারা ভাবছেন? আমরা হাইকোর্টের কাছে 54টা কোশ্চেন রেখেছি, এবং হাইকোর্টে যখন যে কোশ্চেনটা রেখেছি তখন হাইকোর্ট, যেহেতু সুমোটো ছিল কেসটা সুপ্রিম কোর্টের কাছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশান আনতে বলেছে যে হাইকোর্ট মামলাটা সিঙ্গেল বেঞ্চে শুনতে পারবে কি না। সেটা আজকে হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে 22 তারিখে ডেট চলে গেছে। 22 তারিখ শুনানি হলে যদি হাইকোর্টে মামলাটা রিটার্ন আসে, আমরা প্রতিদিন কোর্টে কি হচ্ছে না হচ্ছে, সুপ্রিম কোর্ট যেমন আমাদের যাতায়াতের একটা সমস্যা, তারপরে ল্যাঙ্গুয়েজেরও একটা প্রবলেম আছে সুপ্রিম কোর্টে গিয়ে সামনে জজের সামনে দাঁড়ানো, সেটার থেকে আমরা সেইটা দূর করে আমরা ব্যাপারটাকে হাইকোর্টে নিয়ে এসে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে সমস্ত ব্যাপার, এই যেমন লোয়ার কোর্টে আমরা যখন 4 জন সাক্ষী বাকি ছিল তখন থেকে যাতায়াত শুরু করেছি, তার আগে তো আমরা লোয়ার কোর্টে যাইনি, কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারিনি যে লোয়ার কোর্টে কি হচ্ছে। আমাদের প্রথম দিনই জজ দেখে বলেছেন যে আপনারা এতদিন কেন কোর্টে আসেননি, তখন আমরা যে কারণে যেতে পারিনি সেটা ওনার সামনে উল্লেখ করাতে তাতে উনি দুঃখই পেয়েছিলেন, এবং ওনার উপর আমাদের তারপরে 2 দিন যাওয়াতে ওনার উপর যে আস্থা আমাদের জন্মেছিল তার আস্থার পূর্ণ মর্যাদা দিয়ে আজকে সঞ্জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এবং আমাদের যে ফাঁকগুলো থেকে গেল, আপনার কি মনে হয়? হ্যাঁ, কোন কোন জায়গায় ফাঁকগুলো থেকে গেল যার জন্য আজকে ফাঁসি হলো না, আপনার কি মনে হয়? ঠিক মতন তথ্য প্রমাণ সঞ্জয়ের বিরুদ্ধেও পুলিশ সিবিআই তুলে ধরতে পারেনি। আমার তো মনে হয় সিবিআই যে হেফাজতে যতদিন সঞ্জয় রায় ছিল, পুলিশ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছে কীরকমভাবে সেটা নিয়েও আমাদের সন্দেহ আছে, কেননা তার সম্বন্ধে জিজ্ঞাসাবাদের ক্লারিফিকেশন সেটা সিবিআইয়ের চার্জশিটে কোথাও আমরা দেখতে পাইনি। সিবিআইয়ের কাজ, যে সিবিআই যে কাজ করেছে 5 মাস ধরে, তার সঠিক কোনো তথ্য আজ পর্যন্ত আমাদের কাছে নেই। এদিকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি বলছেন সিবিআই সবসময় মা বাবার সঙ্গে যোগাযোগ রাখে। সত্যি কথা বলতে কি, সিবিআই কোনো সময় আমাদের তদন্তের গতি প্রকৃতি সম্বন্ধে কোনো কথাই আজ পর্যন্ত বলেনি। আজকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেগুলো ভাইরাল হয়েছে সেগুলোই আমরা জানতে পেরেছি। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 9 তারিখে যখন ঘটনা ঘটে 10 তারিখেই সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ কিন্তু গ্রেফতার করে, তাহলে 5 দিন যে তদন্তটা কলকাতা পুলিশ করছিল মুখ্যমন্ত্রী দরাজ সার্টিফিকেট দিয়েছেন, 5 মাসে সিবিআই সেটা করতে পারেনি, অসন্তোষ প্রকাশ করেছেন। আপনার কি মনে হয় যে পুলিশ তাহলে তদন্ত করলে কি ভালো হতো? পুলিশ সেই দিন 9 তারিখে যে ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটেছে, আমার মেয়ের মৃত্যু, সেটা যতটা বেদনাদায়ক ছিল তার থেকে বেশি বেদনাদায়ক ছিল প্রশাসন এবং পুলিশের সেদিনের আমাদের উপরে অত্যাচার, মানসিক অত্যাচার। তারপরেও আমরা পুলিশের উপরে ভরসা রাখবো সেটা অসম্ভব। আর যখন আমরা হাইকোর্টে পুলিশের বিরুদ্ধে মানে ভালো এজেন্সি চেয়ে মামলা করেছিলাম, আমরা কখনোই সিবিআই চাইনি, আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত এবং কোর্ট মনিটরিং চেয়েছিলাম। হাইকোর্ট প্রথম দিনের শুনানিতেই কলকাতা পুলিশের কাজকর্ম দেখে সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল, কিন্তু সিবিআই